সো যেমনটা বলছিলাম একটু আগে, আমরা কম্পিউটারের বেসিক্স একদম কিছু কথা আপনাদের সাথে ডিসকাশন করা ট্রেনিং ছিল, ওইটুকু আমরা ডিসকাশন করে দেন টক টু এক্সেল। সো হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার শব্দটা আসছে কম্পিউট থেকে, তাই না? কম্পিউট মানে হচ্ছে ক্যালকুলেশন বা ক্যালকুলেট করা। তার মানে এমন কম্পিউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ক্যালকুলেট করতে পারে। কোন সেন্সে ক্যালকুলেট করবে? ইট টেকস দ্য ইনপুট ফ্রম ইউ and run the input in some process. সেই প্রসেসগুলি হচ্ছে কোড বা প্রোগ্রাম। মনে করেন আপনি একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম লিখে, মানে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম আপনি রান করছেন, আপনার তো প্রোগ্রাম লিখবেন না, বাট আপনার একটা ক্যালকুলেটর প্রোগ্রাম রান করবেন। তো ওই ক্যালকুলেটর প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনি যখন কিছু নাম্বারকে ইনপুট করবেন, সেটা অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইড এটসেট্রার মাধ্যমে ওই নাম্বারগুলি অপারেট হয়ে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। লাইক ইফ ইউ ওয়ান্ট টু সাম 2 and 3, 2 এবং 3 কে যোগ করবেন, তাহলে আপনি 2, 3 এবং প্লাস এই তিনটা জিনিস ইনপুট হিসাবে দিচ্ছেন, ঠিক আছে? এবার ওইটা প্রসেস হচ্ছে, তার মানে 2 আর 3 যোগ করলে যে রেজাল্ট আসে 5, সেই 5টা হচ্ছে আউটপুট। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যে আপনি সংখ্যা দিয়েছেন, ওটাকে যোগ করতে হবে বলেছেন। এটা একটা ছোট সংখ্যা হতে পারে, এটা আপনি অনেকগুলি বড় বড় সংখ্যাকে যদি যোগ দেন কম্পিউটারের জন্য, সেটাও সেম কাজ। তার মানে অনেক বড় বড় অপারেশন করা কম্পিউটারের জন্য কোনো ব্যাপার না। তো আমরা যখন एग्जांपल হিসেবে বলি, তখন বলার সুবিধাতে ছোট ছোট एग्जांपल বলি। দ্যাট ডাজন্ট মিন যে এই পরিমাণই কাজ করতে পারবে। আপনি 1 লক্ষ নাম্বার এবং প্রত্যেকটা নাম্বার যদি 20 ডিজিট 30 ডিজিটের হয়, এটাও কম্পিউটারের জন্য যোগ করার কোনো বিষয় না। কম্পিউটারের মধ্যে যে ক্যালকুলেটর আছে সেগুলোতে যোগ করার বিষয় না। ইভেন এক্সেল আমরা যে দেখব, এক্সেলের ভিতরে প্রত্যেকটা সেল ইটসেলফ ইজ এ ক্যালকুলেটর, মানে প্রত্যেকটা সেলকে আপনি ক্যালকুলেটর হিসেবে কাজ করতে পারবেন। এনিওয়ে, তাহলে দেখেন এখানে আমরা লিখেছি যে কম্পিউটার ইজ অ্যান অ্যাডভান্সড ইলেকট্রনিক ডিভাইস। আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ কম্পিউটার, সো এটা অ্যাডভান্সড ইলেকট্রনিক ডিভাইস দ্যাট টেকস র ডেটা অ্যাজ ইনপুট ফ্রম ইউজার। ইউজার হচ্ছে যে ইনপুট দিচ্ছে, মানে উই আর দ্য ইউজার, যে কম্পিউটারটা ইউজ করছে। তাহলে ইউজারের থেকে ইনপুট নিচ্ছে এন্ড প্রসেস দিস ডেটা। ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে সেই ডেটাটাকে প্রসেস করছে আন্ডার the control of set of instruction. set of instruction হচ্ছে প্রোগ্রাম, মানে অনেকগুলি ইনস্ট্রাকশনের সমষ্টি। সেই সমষ্টিটাকে আমরা একত্রিত করে একটা প্রোগ্রাম বানাই। যেমন ক্যালকুলেটর একটা প্রোগ্রাম, আমরা যারা আমাদের প্রোগ্রামিং করে তাদেরকে বললাম যে একটা সহজ ক্যালকুলেটরের কোড লিখে ফেলো, তাহলে ও কি করলো, ওরকম একটা কোড লিখলো। এখন ওই কোড লিখতে যায় যদি সে ভুল করে, সে যদি লজিকে দেয় যে 2 + 2 = 4, তাহলে আপনার সেই ক্যালকুলেটরটাও কিন্তু 2 + 2 = 4 দেখাবে। তাহলে লজিক বাই ডিফল্ট যদি আমরা ছেড়ে দিই, কম্পিউটার চিনে যে দিস আর দ্য নাম্বারস এন্ড দিস আর দ্য অপারেটরস, মানে প্লাস মাইনাস এগুলি কম্পিউটার চেনে। আপনি প্লাস সাইন চাপ দিলে কম্পিউটার বুঝবে যে আপনি প্লাস সাইন চাপছেন, মানে প্লাস করতে চাচ্ছেন আর কি। বাট এক্সেপ্ট আমরা যদি কোনো লজিক কম্পিউটারকে যদি সলভ করাতে চাই, সেই লজিকে যদি আমরা লজিকের ওয়েটাই ভুল দিয়ে দেই, সলিউশনটাই প্রোগ্রামের মধ্যে ভুল দিয়ে দেই, তাহলে রেজাল্টটাও ভুল আসে। এইটাকে বলা হয় হচ্ছে সংক্ষেপে গিগো। গিগো মানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট, ঠিক আছে? মানে আপনি রং ডেটা ইনপুট করবেন, রং আউটপুট আসবে। এবং কি করছে, আপনাকে দেখেন যে ফার্স্ট আপনার থেকে ইউজার থেকে ইনপুট নিল, সেকেন্ডে এটা একটা সেট অফ ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে এটাকে কন্ট্রোল করলো বা রান করলো, এন্ড গিভস ইউ দ্য রেজাল্ট, এবং আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে যেটা হচ্ছে আউটপুট। এবং আরেকটা বেনিফিট হচ্ছে এই আউটপুটটাকে আপনাকে ফিউচার ইউজের জন্য সেট করার সুযোগ দিচ্ছে। দ্যাট মিন্স আপনি যে ফিউচারে যদি ইউজ করতে চান, এই পুরো ব্যাপারটা, মানে আপনার ইনপুট যা দিচ্ছেন সেটাও স্টোর করবে, প্রসেসটা তো প্রসেস হচ্ছেই, হওয়ার পরে আউটপুট যেটা দিচ্ছে সেটা দেখাচ্ছে এবং সেটাকেও সেভ করছে। সো নো নিড টু রাইট দিস থিংস, দিস উইল বি গিভেন। ঠিক আছে, আমরা তাহলে এবার আসলে কম্পিউটার কি বুঝলেন। নেক্সট, হোয়াট ইজ কম্পিউটার সিস্টেম? কম্পিউটার হচ্ছে কালেকশন অফ কি হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, মানে কিছু হার্ডওয়্যার থাকতে হবে, সেই হার্ডওয়্যারগুলিকে পরিচালনা করার জন্য কিছু সফটওয়্যার থাকতে হবে। আদারওয়াইজ হার্ডওয়্যারগুলি কিন্তু কোনো কাজের না। মনে করেন যে এই রুমের মধ্যে চেয়ার একটা পড়ে আছে, কোনো কাজের নাই, যখন একটা মানুষ এটা করে বসছে তখন ওটা একটা ভ্যালু হচ্ছে, তাই না? তাহলে এই হার্ডওয়্যারটা নিজে থেকে কিছু করতে পারে না আনলেস ওইটাকে সফটওয়্যার দ্বারা অপারেট করা হয়। তাহলে এইটা গেল কম্পিউটার, বাট ওইটাও স্ট্যান্ড অ্যালোন পড়ে আছে এক জায়গায়। ওইটাকে ইউজেবল করতে গেলে একজন ইউজার দরকার। সেই ইউজারটা অটোমেটিক হতে পারে, মানে রোবোটিক ইউজার হতে পারে, অটোমেটিক ইনপুট নিচ্ছে এরকম কোনো লজিক হতে পারে, অথবা হিউম্যান হতে পারে।
কমন এক্সাম্পল হচ্ছে হিউম্যান একজন ইউজার। তাহলে কম্পিউটার সিস্টেম কাকে বলবেন? ওই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যেটা মিলে কম্পিউটার ছিল তার সাথে যখন ইউজার ইন্টিগ্রেট করবেন মানে ইউজারকে একত্রিত করবেন তখন আমরা বলছি যে কম্পিউটার সিস্টেম ইকুয়াল টু হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার প্লাস ইউজার। আচ্ছা, কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে। কম্পিউটার অটোমেটিক, আপনি গিভেন জব দিলে কোনো কাজ দিলে সে অটোমেটিক এটাকে সলভ করে। কম্পিউটারের স্পিড অনেক বেশি, আপনারা জানেন যে প্রসেসরের স্পিডের উপরে ডিপেন্ড করে কম্পিউটার অনেক দ্রুত কাজ করতে পারে। ডিপেন্ডস অন দ্য প্রসেসর স্পিড। সেই স্পিডটাকে আমরা মেজার করি হচ্ছে মাইক্রোসেকেন্ড বা ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড এইগুলিতে। মানে সেকেন্ডেরও অনেক ছোট ভাগের এক ভাগ। তার মানে আপনি পিকো সেকেন্ড মানে কত? 1 সেকেন্ডের 1/, একের পরে যে 10 টু দি পাওয়ার 12 মানে কি বলেন তো কয়টা জিরো? এই যে 10 টু দি পাওয়ার 12 তে দিলি কি তাহলে একের পরে কয়টা জিরো? 10 এর পরে কয়টা জিরো? 10 তো লিখেছি, 10 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 12 লিখিনি, 10 টু দি পাওয়ার 12। তাহলে 10 এর পরে কয়টা জিরো? 10 এর পরে 11টা জিরো। তাহলে দেখেন যে আপনি যদি এটাকে মাইনাস দেন তাহলে কি মেন করে? 1/10 টু দি পাওয়ার 12। আচ্ছা, তার মানে 1 পিকো সেকেন্ড মানে 1 সেকেন্ডের এই 12টা শূন্য মানে হচ্ছে ট্রিলিয়ন, 6 শূন্য হলো মিলিয়ন, 9 শূন্য হলো বিলিয়ন, 12 শূন্য হচ্ছে ট্রিলিয়ন। তাহলে যদি আপনি মাইক্রোসেকেন্ড ধরেন তাহলে 1 সেকেন্ডের 1 বিলিয়ন ভাগের একবার। এটা অনেক বড় সময় কম্পিউটারের জন্য, যে অনেক সময় লেগে যাচ্ছে। 1 মাইক্রোসেকেন্ড লাগছে একটা কাজ করে দিতে। মানে একটা লজিক, প্রত্যেকটা লজিক কিন্তু সলভ হয়। কারণ আপনি যখন একটা প্রোগ্রাম লেখা হয়, প্রোগ্রামের মধ্যে ওই যে লাইনগুলিকে এক এক করে সলভ করে, এক এক করে যে সলভ করে, মনে করেন যে আরো সহজ করে আপনাদের বোঝাই, মনে করেন যে 5 into 7 plus 3 ভাগ 4 প্লাস 9 এরকম একটা কিছু দেওয়া আছে। তো এইটাকে যে সলভ করছি, এখানে কোন অপারেটরগুলি আগে সলভ হবে? গুণ এবং ভাগ দুইটাই সেম হয়ে যাবে, আর প্লাস মাইনাস এগুলি সেম হয়ে যাবে। এটা মনে করেন ফর এক্সাম্পল মাইনাস সেম হয়ে যাবে। তার মানে গুণ আগে হতে পারে, ভাগও আগে হতে পারে। আমার বলার উদ্দেশ্য যেটা, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস, এটা হলো 2 নম্বর প্রসেস। এই দুইটা করে 5 7 35 প্লাস 4 ভাগ, এটা মনে করেন যে 8 লিখলাম করতে সুবিধা হওয়ার জন্য। তাহলে 8 ভাগ 4 মানে কত? 2 মাইনাস 9। এইটা আসছে না? তাহলে এখানে 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ গেল, যাওয়ার পর এইটা আসলো। এইটাকে এবার এইটা হচ্ছে 3 আর তার সাথে এটা হচ্ছে 4 নম্বর কাজ। তাহলে 35 আর 2 37, 37 পর্যন্ত লিখলাম মাইনাস 9। এটা হচ্ছে 5 নম্বর কাজ। তাহলে 5টা স্টেপে কাজটা হচ্ছে এই ছোট একটা যোগ। তাহলে এই যে আমি বলতেছিলাম যে 1 মাইক্রোসেকেন্ডের মধ্যে বেশ কয়েকটা প্রসেস হয়ে যেতে পারে, কাজ হয়ে যেতে পারে। তাহলে এই প্রত্যেকটা একটা একটা কাজ করে এই ছোট একটা নাম্বারকে যোগ বিয়োগ গুণ ভাগ করা, এটার মধ্যে 5টা স্টেপ আছে, তাই না? 5টা আলাদা ধাপে কাজটা হচ্ছে। তো এরকম ভাবে পিকো সেকেন্ডও বুঝেন যে ট্রিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যেও অনেক কিছু কাজ হয়ে যায়। যেটা আমরা এই কথা বলছি 1 সেকেন্ড কিন্তু কোনো ব্যাপারই না, আপনি বুঝছেন যে মুহূর্তে এদিক তাকালে 1 সেকেন্ড হয়ে যায়। এইটারও কোটি 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 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কম্পিউটার প্রসেস করে ফেলে। দ্যাট মিন্স হচ্ছে যখন আপনি একটা ফাস্টার কম্পিউটার নেবেন, সেই ফাস্টার কম্পিউটারগুলি এত লজিক 1 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবে যে আমরা এটা চিন্তা করতে পারছি না। বাট হিউম্যান ব্রেন কিন্তু তার চেয়েও বেশি অ্যাক্টিভ, ঠিক আছে? হিউম্যান ব্রেনের স্টোরেজ এটাও কিন্তু অনেক, এবং হিউম্যান ব্রেনের প্রসেসিং ক্যাপাসিটি, আমরা তো প্রসেসর কি 3.4 গিগাহার্টজ প্রসেসর ইউজ করি, কোর i7 3.4 গিগাহার্টজ মনে করছি যে খুব ভালো প্রসেসর। আমাদের ব্রেন তো টেরাহার্টজ, টেরাহার্টজ মানে গিগাহার্টজের চেয়েও 1000 গুণ টেরাহার্টজ। প্রসেসরের স্পিড, ব্রেনের স্পিড যদি আপনি কম্পিউটারের ওই গিগাহার্টজের সাথে কম্পেয়ার করেন তাহলে কত টেরাহার্টজ জানো মানুষের প্রসেসরে, মানুষের ব্রেনের প্রসেসর স্পিড আর কি। এন্ড মেমোরি তো সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত কত কিছু মনে আছে, হয়তো কিছু জিনিস আমরা ভুলেও যাই, আবার যা মনে থাকে এইটাও কিন্তু অনেক অনেক কিছু। আচ্ছা, এনিওয়ে আমরা সংক্ষিপ্ত করি। অ্যাকুরেসি, কম্পিউটার অ্যাকুরেট ভাবে আপনাকে দিচ্ছে, যে গিগর কথা বলছিলাম, আপনি অ্যাকুরেট ডেটা দিলে অ্যাকুরেট আউটপুট পাবেন। অ্যাকুরেসির বিষয়টা হচ্ছে কম্পিউটারের কাছে একটা মেইন কনসার্ন, কারণ সে অ্যাকুরেট ডেটা ছাড়া আমরা সাধারণত দেইও না। কারণ আপনার যখন একটা প্রোগ্রাম দেওয়া হয়, প্রোগ্রামটাকে এগেইন টেস্টিং করা হয়, টেস্টিং করে কারেক্ট করে টেস্ট দেওয়া হয় আর কি।
এন্ড ডিলিজেন্স হচ্ছে আপনার ডিলিজেন্স ভার্সেটিলিটি এগুলো আলোচনা না করি, পাওয়ার অফ রিমেম্বারিং কিছু ক্যারেক্টারিস্টিক কম্পিউটারের নো আইকিউ, নো ফিলিংস এটসেট্রা। কম্পিউটার জেনারেশনে আসেন, এটা একটু খেয়াল রাখতে হবে। জেনারেশন মানে হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত কম্পিউটারের যে এভলিউশন হয়েছে, এই জেনারেশনের এই চারটা আপনাদের এই চারটা একটু মুখস্থ রাখতে হবে সহজ কথা। তো কি আছে, ফার্স্ট জেনারেশন কম্পিউটারের এটা ছিল 1942 থেকে 55 সাল পর্যন্ত। সেই সময় কম্পিউটারের কি ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল, মানে কম্পিউটারগুলি কেমন ছিল, আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে ফার্স্ট জেনারেশন কম্পিউটার গুগলে সার্চ দিলে ওইগুলি ছবি দেখতে পাবেন, যেটা আমি এখানে ইনক্লুড করিনি। বাট পার্সোনাল ইন্টারেস্ট থেকে আপনারা জাস্ট ফার্স্ট জেনারেশন কম্পিউটার লিখে গুগলে সার্চ করলে যে ইমেজ ট্যাবে চলে যাবে, দেখবেন যে প্রথম জেনারেশনের কম্পিউটারগুলি দেখাবে, যেগুলির পাওয়ার ছিল এখনকার চেয়ে লক্ষ ভাগের এক ভাগ, কিন্তু সাইজে ছিল এক একটা 8 ফ্লোরের সমান। ঠিক আছে, এখন তো কম্পিউটার ছোট হয়ে গেছে, একটা পেন ড্রাইভের মতো সাইজের মধ্যে কম্পিউটার আছে। আচ্ছা, সেকেন্ড জেনারেশন আসছে, এখানে কি ছিল দেখেন, এখানে ক্যারেক্টারিস্টিক বাল্কি ইন সাইজ, কস্টলি এন্ড ডিফিকাল্ট টু ইউজ। সেকেন্ড জেনারেশন ছিল 55 থেকে 64, যেখানে কম্পারেটিভলি ফাস্টার, বাট ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে কম্পারেটিভলি ফাস্টার, comparatively smaller, মানে আগের চেয়ে comparatively একটু ছোট, and more reliable and easier to program than previous generation system, but still difficult and costly. থার্ড জেনারেশন এসে 64 থেকে 75, যেখানে কমার্শিয়ালি প্রথম ইউজ করা শুরু হয় থার্ড জেনারেশনে এসে, এবং ইজি টু ইউজ এন্ড আপগ্রেড দ্য প্রিভিয়াস জেনারেশন সিস্টেম এন্ড চিপার টু প্রোডিউস 75 পর্যন্ত ছিল। তারপর 76 সাল থেকে বা 75 এর ধরেন টাইম থেকে 89 পর্যন্ত এখানে কম মোটামুটি স্মল অ্যাফোর্ডেবল রিলায়েবল ভার্সন আসে। কারেন্টলি আমরা যেটা আছি সেটা 89 থেকে প্রেজেন্ট পর্যন্ত আমরা ফিফথ জেনারেশনে আছি। তার মানে আপনি যদি জিজ্ঞেস করা হয় আমরা এখন কম্পিউটারের কোন জেনারেশন, সো ফ্রম দ্য 1989 টু প্রেজেন্ট আমরা ফিফথ জেনারেশনে আছি। এবং এই সময় পোর্টেবল কম্পিউটারগুলি এসেছে, ইজিয়ার টু আপগ্রেড, মানে আমরা র্যাম খুলে লাগাতে পারছি, হার্ড ডিস্ক ইনসার্ট করতে পারছি, আপগ্রেড করতে পারছি আর কি। তারপর পাওয়ারফুল সুপার কম্পিউটারগুলি এসেছে এই সময়ে, এট হাই আপটাইম ডিউ টু হট প্লাগেবল কম্পোনেন্টস এন্ড র‍্যাপিড সফটওয়্যার ডেভেলপমেন্ট। সবকিছুই মানে আপনারা যদি চিন্তা করেন কম্পিউটারের যে ডেভেলপমেন্ট হয়েছে এটা কিন্তু 2000 এর পরবর্তী থেকেই হয়েছে। তো এই 2000 এর থেকে তার পরবর্তী সময় পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু ফিফথ জেনারেশনের মধ্যে আসে। তাহলে কম্পিউটারের মেইন ডেভেলপমেন্ট ফিফথ জেনারেশনে, বাট প্রিভিয়াস জেনারেশনের আপনাদের শুধু মনে রাখার বিষয়টা হচ্ছে টাইম পিরিয়ডটা, টাইম স্লটটা খেয়াল রাখবেন জেনারেশনের সাথে, এবং কি ক্যারেক্টারিস্টিক্স একদম হুবহু মুখস্থ রাখতে হবে না, মোটামুটি বলতে পারলে হচ্ছে। সেখানে কয়টা ক্যারেক্টার লিখলে তো হবে তাই না? রাইট, অল্পই আছে। আচ্ছা, সফটওয়্যার ক্যাটাগরিতে আসি আমরা। যেটা বলছিলাম যে সফটওয়্যার ক্যাটাগরিটা আপনাদের জানা দরকার। হার্ডওয়্যার ক্যাটাগরি তো আছে, নিচে আছে, সফটওয়্যার ক্যাটাগরিটা আমাদের জানা দরকার। এই জন্য যে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করি, তাহলে কোনটা কোন ক্যাটাগরির সফটওয়্যার এবং কোনটা এসেনশিয়াল কতটুকু সেটুকু আমাদের একটু ক্যাটাগরি ওয়াইজ অল্প করে জানলেই হবে। তাহলে টাইপ অফ সফটওয়্যারের মধ্যে ফার্স্টে এক নম্বর হচ্ছে সিস্টেম টাইপ সফটওয়্যার, যেটার মধ্যে আছে মানে এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার, সফটওয়্যারকে যদি ভাগ করেন এখানে আসে ফার্স্টে হচ্ছে সিস্টেম। সিস্টেম সফটওয়্যারেরও আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে দেখেন অ্যাপ্লিকেশন বলছি যে ইউটিলিটি সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার এই দুইটা ক্যাটাগরি হচ্ছে মেইন। এর মধ্যে অপারেটিং সিস্টেম মানে হচ্ছে যেমন কোন উইন্ডোজ, ম্যাক ওএস, ম্যাক, আপনার মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড। অপারেটিং সিস্টেম হচ্ছে একদম মাস্ট নিডেড এবং কম্পালসারি একটা সফটওয়্যার, যেটা না থাকলে মেশিন চলবে না। ঠিক আছে, একদম কম্পালসারি ক্যাটাগরি হচ্ছে অপারেটিং সিস্টেম। বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে, লাইক দেখতে পাচ্ছেন যে ডস আছে, আগের দিনে ছিল কমান্ড লিখে লিখে কম্পিউটারে কাজ করতে হতো। এই কোম্পানিরই বানাইছে পরে উইন্ডোজ। ডস হচ্ছে মাইক্রোসফটের, পরে উইন্ডোজ মাইক্রোসফট বানিয়েছে। উইন্ডোজের এক্সপি আছে, ভিস্তা আছে, এখন পুরো লেখা হয়েছে, প্রায় 8 বের হয়েছে, 10 বের হয়েছে, 11 বের হয়েছে, আলাদা আলাদা ভার্সন আছে, বাট উইন্ডোজ ইজ উইন্ডোজ।
তাহলে একটা গেল। তারপর ইউনিক্স অথবা লিনাক্স এক ধরনের অপারেটিং সিস্টেম, ম্যাক অথবা ওএস, ম্যাক ওএস আছে অথবা আইওএস আছে হ্যান্ডহেল্ড ডিভাইসের জন্য, তারপরে অ্যান্ড্রয়েড আছে, তারপরে এর আরো কিছু হচ্ছে কম ইউজেবল আছে যেমন হচ্ছে ওএস বাই 2, তারপরে সান সোলারিস, এইগুলিও অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। তো আপনাদের প্রথম দিকে দুই একটা মনে রাখলেই হবে যে উইন্ডোজ, লিনাক্স এই টাইপের মনে রাখলেই হবে, অ্যান্ড্রয়েড। আচ্ছা, ইউটিলিটি সফটওয়্যার কোনগুলি দেখেন? ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে দেওয়া থাকছে অনেক সময় আমাদের বিভিন্ন কাজের জন্য যে ইউজ করা হয়। যেমন মনে করেন উইন্ডোজ এক্সপ্লোরার বা মাই কম্পিউটার, যে কম্পিউটার আমরা এখানে মাই কম্পিউটার ওপেন করে ফাইলস গুলিকে দেখি, তাই না? তো মাই কম্পিউটারটা কিন্তু নট পার্ট অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা আপনাকে একটা ইন্টারফেস তৈরি করে দেবে যাতে আপনি কম্পিউটারটা ইউজ করতে পারেন, মানে কম্পিউটারটা আপনাকে একটা ইউজেবল স্টেটে নিয়ে আসবে। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তো মানে চালু করবে, এখন ওইটার মধ্যে আপনি কমান্ড লিখে লিখে কাজ করতে পারেন ডসে। এখানে যে কমান্ড প্রম্পট আছে, এখানে CMD লিখলে কমান্ড প্রম্পট আসে। এই জন্য তো আমাকে আলাদা করে উইন্ডোজ এক্সপ্লোরার ইনস্টল করা লাগে না। কিন্তু ইউজারের সুবিধার জন্য ইউজার ক্লিক করে করে যেন কাজ করতে পারে, না হলে ওইটা তো লিখে লিখে কপি পেস্ট করা, ফাইল ডিলিট করা, ডুপ্লিকেট করা, এইগুলো অনেক ঝামেলা হতো। এইটাকে ইজিয়ার করার জন্য এই যে এক্সপ্লোরার বা মাই কম্পিউটার জিনিসটা আসছে। এই জিনিসগুলি মানে এমন কিছু সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেম তার সাথে দিয়ে দিচ্ছে, কোম্পানি দিয়ে দিচ্ছে ইউজারের সুবিধার জন্য। যেমন মনে করেন যে উইন্ডোজ এক্সপ্লোরার, যেটাকে আমরা ফাইল বা ফোল্ডার ম্যানেজমেন্ট বলতে পারি, ফাইল ফোল্ডার ওটার মাধ্যমে ম্যানেজ করা হয়। দেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আমরা অডিও বা ভিডিও হচ্ছে দেখি বা শুনি আর কি। তো এইটা তো পার্ট অফ নট অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে অপারেট করতে পারি মেশিনকে এরকম একটা সিস্টেমের ভিতরে দেওয়া। তাহলে এই ইউটিলিটি ইজ দ্য অ্যাডিশনাল অফ দ্য সিস্টেম, মানে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? এই সিস্টেম সফটওয়্যার এইভাবে লিখতে হবে, S/W দিলে সফটওয়্যার বোঝা যাচ্ছে আর কি। তাহলে সিস্টেম সফটওয়্যারেরই দুইটা ভাগ, একটা হচ্ছে মাস্ট নিডেড, দ্যাট ইজ ওএস, যেটার মধ্যেও আবার বিভিন্ন রকম আছে। আপনারা মনে করেন যে উইন্ডোজ, লিনাক্স, তারপরে মনে করেন যে অ্যান্ড্রয়েড, ওকে, এটসেট্রা। তো এত লেখা যাচ্ছে। ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে আছে আপনার এই যে এক্সপ্লোরার, তারপরে আছে যে আপনার মিডিয়া প্লেয়ার লেখা আছে, তো এই জন্য সংক্ষেপে লিখলাম না। তো দেখেন এই যে মিডিয়া প্লেয়ার, তারপর আছে অ্যান্টিভাইরাস বিভিন্ন সফটওয়্যার, ডিফেন্ডার, ফায়ারওয়াল, যেগুলো আপনার কম্পিউটারকে সিকিউরিটি দিচ্ছে, এইগুলিও কিন্তু অপারেটিং সিস্টেমের সাথেই থাকছে, আমরা পেয়ে যাচ্ছি। এই টাইপের সফটওয়্যারগুলিকে বলা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। আরো আছে যেমন ডিস্ক ক্লিনআপ, ব্যাকআপের বিভিন্ন সফটওয়্যার, উইনজিপ মানে জিপ করার, উইনজিপ, উইনরান, এটসেট্রা, এই টাইপের গুলিকে আমরা ইউটিলিটি সফটওয়্যার ক্যাটাগরিতে ফেলবো। মানে এগুলি আমাদের সিস্টেমের জন্য এবং আমাদের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যার, এবং বেশিরভাগ ক্ষেত্রে এইগুলি ইনক্লুডেড থাকে উইথ দ্য প্যাকেজ অফ অপারেটিং সিস্টেম, নট পার্ট অফ অপারেটিং সিস্টেম, বাট ওই প্যাকেজটার সাথে আপনি যখন উইন্ডোজের একটা ডিভিডি কিনছেন, ওই প্যাকেজের মধ্যে এই উইন্ডোজ ইনস্টল সহ এগুলিও দিয়ে দিচ্ছে। ইভেন এই প্যাকেজের মধ্যে কিছু ড্রাইভারও দেওয়া থাকে। মনে করেন আপনি একটা প্রিন্টার অথবা একটা গেমিং মাউস, গেমিং কিবোর্ড নিয়ে আপনি কম্পিউটারের ইউএসবি-তে লাগালেন, ওইটা দেখবেন এখনকার দিনে অটোমেটিক ইনস্টল হয়ে যায়। তাহলে আগে উইন্ডোজ ভার্সনগুলিতে ওইটা কি করতে হতো, ওর সাথে যে সিডিটা দিত ওইটাতে আবার আলাদা করে ইনস্টল করতে হতো। তার মানে ওই যে ড্রাইভারটাকে, মানে আমি যে চিনিয়ে দেবো, ড্রাইভার সফটওয়্যারটা হচ্ছে পরিচালনা করবে এরকম একটা সফটওয়্যার। মানে এই যে হার্ডওয়্যারটাকে আমি লাগালাম, ওই নতুন করে ইনসার্ট করলাম হার্ডওয়্যারটা, ওই হার্ডওয়্যারটার মধ্যে কি কি ফাংশনালিটি আছে সেইটা কম্পিউটারকে চিনিয়ে দেওয়া, এটা হচ্ছে ড্রাইভারের কাজ। আচ্ছা, সেকেন্ড টাইপের আসেন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আসছে হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্যাকেজ আসে আর একটা হচ্ছে টেইলর্ড আসে, ঠিক আছে? একটা প্যাকেজগুলি কি, যেটা আপনি ফিক্সড প্যাকেজ হিসাবে পাবেন, মানে যেটা থেকে আপনি কোনো অল্টারেশন করতে পারবেন না, লাইক মাইক্রোসফট অফিস, লাইক ফটোশপ, আপনি যেরকমটা পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ ইউজ করতে হবে, আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। বাট টোটাল অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাই ডিপেন্ড অন ইউজার, মানে আপনার লাগতে পারে অফিস, আপনার ফটোশপ না লাগতে পারে, ওর লাগতে পারে ফটোশপ, যার যেটা লাগবে সে সেটা ইউজ করবে। এমন না যে সবগুলি আমরা ইনস্টল করতে হবে। বাট এই যে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে আমরা কমন যেগুলি, সেগুলি কিন্তু সবাই ইউজ করি।
এইখানেও আপনি দেখেন যে কমনগুলো হয়তো সবাই ইউজ করবো, কিন্তু অ্যাপ্লিকেশন মানে বিভিন্ন পারপাসে বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য যে টাইপের সফটওয়্যারগুলি দরকার, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সাম্পল দেখে বুঝতে পারছেন এটাকে কাস্টমাইজেবল নয়, আর টেইলরড বা কাস্টমাইজেবল সফটওয়্যার যেগুলি সেগুলি হচ্ছে আপনার কাস্টমাইজ করা যায়। মনে করেন আমাদের ইআরপি যেটা আইএমএস এ কি আমাদের চাহিদা মতো আমরা চেঞ্জ করে নিতে পারি, ওইটা একটা সফটওয়্যার, কিন্তু ওর ভিতরে কত অপশন আছে, সবই সফটওয়্যার। আমরা যদি এখন এটা আমাদের হচ্ছে চাহিদা মতো তৈরি করা, আর আমি যদি বলি যে এটা এখানে এরকম চেঞ্জ করে দেন, এখানে এরকম চেঞ্জ করে দেন, তাহলে এটা পসিবল। কিন্তু আপনি যদি বলেন যে মাইক্রোসফট অফিসের এইটা চেঞ্জ করে দেন, মাইক্রোসফট ওয়ার্ডের এইটা চেঞ্জ করে দেন, আপনি মাইক্রোসফটকে রিকোয়েস্ট করলেন, টাকার অফার করলেন, তাও করে দিবে না, কারণ ওরা ওদের মতো প্যাকেজ বানাবে, ওইটাই দিবে, আপনাকে ওইটাই ইউজ করতে হবে। নো চেঞ্জ পসিবল। যেইগুলি পসিবল সেটা হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা সফটওয়্যার আপনার মতো করে আপনি বানিয়ে নিতে পারেন, কোম্পানিকে অর্ডার দিয়ে, কোনো মানে লোকাল কোনো কোম্পানিকে অর্ডার দিয়ে। তো সেই টাইপের সফটওয়্যারগুলি আমরা বিভিন্ন পারপাসে ইউজ করি। যেমন অ্যাকাউন্টিং এর জন্য টালি কমন নাম শুনেছেন, টালি আপনার মতো আপনি কাস্টমাইজ ভাবে তৈরি করে নিতে পারবেন। টালির মেন যে ইঞ্জিনটা থাকে ওইটুকু কিনতে হয়, তারপর বাকি পুরোটা কাস্টমাইজেশন করা যায়। গ্যালিলিও অথবা ওয়ার্ল্ড স্প্যান নামে ট্রাভেলের বিভিন্ন রকম সফটওয়্যার আছে। আমরা তো কম বেশি ট্রাভেল করি, বিদেশের লোকজন আরো বেশি ট্রাভেল করে অনেক, তো তাদের জন্য এরকম ট্রাভেলে হেল্পফুল সফটওয়্যার সেই গ্যালিলিও বা ওয়ার্ল্ড স্প্যান, এই টাইপের সফটওয়্যারগুলিকেও হচ্ছে বিভিন্ন ট্রাভেলিং এজেন্সি তাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবে। আর 3 নম্বরে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং। আমরা এই যে যত রকম সফটওয়্যার দেখলেন, এই সফটওয়্যারগুলি তৈরি হয়েছে কিভাবে? প্রোগ্রাম লেখার মাধ্যমে। আপনি অপারেটিং সিস্টেম বলেন আর ইউটিলিটির মধ্যে মিডিয়া প্লেয়ার থেকে শুরু করে যা যা আছে ইনজেক্টিভ চাই বলেন, সবই তো কোড লিখে লিখে ওইটাকে দিয়ে তৈরি করা হয়েছে। এই কোডটা যে লেখা হবে, কোডটা কোথায় লেখা হবে? কোডটা লেখা হয় হচ্ছে আপনার এই যে হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা মেশিনের বেশি কাছাকাছি, মানে মেশিন ভালো বোঝে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিউম্যান ভালো বোঝে, মানে আমাদের ভাষার কাছাকাছি যেই ভাষা দিয়ে আমরা কোডিং করি দ্যাট ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মেশিনের কাছাকাছি যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় অনেক ক্ষেত্রে, এইটা মেশিন ল্যাঙ্গুয়েজটা যেই ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে 3 নম্বরে এখানে আছে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আছে হাই, একটা আছে লো, হাই লেভেল এবং লো লেভেল। হাই কি হেক্সাডেসিমাল, লোটা না, এইটার সাথে হেক্সাডেসিমাল বাইনারির কোনো নাই। এইটা যে আপনাদের যেটুকু বললাম, হাই লেভেলটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, লাইক পাইথন কোড, সি প্লাস প্লাস, পাইথন, যেটা মানুষ লিখতে পারবে। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা অনেক ডিফিকাল্ট, এটাও মানুষ লিখতে পারবে, কিন্তু এইটার মধ্যে আপনাকে মানে মেশিন বুঝতে পারবে। আপনি মনে করেন যে কোনো ড্রাইভার সফটওয়্যার তৈরি করেন, আপনি একটা নতুন একটা ডিভাইস বানাইছেন, সেই ডিভাইসটাকে আপনার যে ড্রাইভারের কথা বলছিলাম একটু আগে, কম্পিউটারকে চালাইতে হবে, ওই ড্রাইভার যে সফটওয়্যারটা লিখবেন ওইটা লিখতে হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজে। অথবা ওইটা যদি আপনি সম্ভব কোনো কারণে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন, ওইটাকে কনভার্ট করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিতে হবে, বিকজ সিস্টেম লো লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ভালো বোঝে। ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজের অত ডিটেইলসে না যায়, বলতে থাকলে এগুলো বলতে আমি চাইছিলাম যে এক্সেল শুরু করতে, এটা 20 মিনিটে শেষ করতে আর কি। এনিওয়ে আমরা একটু দেখি টাইপস অফ কম্পিউটারে একটু সংক্ষেপে বলি। কম্পিউটার যে টাইপটা আছে দেখেন যে কম্পিউটার অ্যানালগ, ডিজিটাল এবং দুইটার সম্মেলনে হয় হাইব্রিড। এইগুলি আর আমি আলোচনা করলাম না। অ্যানালগ ডিজিটাল তো বুঝছেনই, যে যেটা ডিজিটাল ওয়েতে কাজ করে না সেটাই অ্যানালগ। খুব সহজ হিসাবে দেখেন যে অ্যানালগ কম্পিউটার এক্সাম্পল, মানে গাড়ির যে স্পিডোমিটার থাকে দুই রকমই থাকে, একটা ডিজিটে উঠে কাটা উঠে। তাহলে ওইটা কিন্তু কি করছে, আপনার স্পিডটাকে কমপ্লিট করে দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কনসেপ্ট অফ কম্পিউটার, তাই না? আমার চাকা কত জোরে ঘুরতেছে সেটাকে ইনপুট নিচ্ছে এবং ওটাকে আমাকে ডিসি আকারে দেখাচ্ছে, আইদার কিলোমিটারে হোক আর মাইলে হোক। তাহলে ওটাকে প্রসেস করে আউটপুট দেখাচ্ছে। সো ইট ইজ ওয়ান কাইন্ড অফ কনসেপ্ট অফ কম্পিউটার। তো ওইটাই দেখেন যে যখন আপনি অ্যানালগ পদ্ধতিতে হচ্ছে কাটা দিয়ে ঘুরে দেখাচ্ছে আপনাকে অ্যানালগ টেকনোলজি, যখন ডিজিটাল দেখাচ্ছে ডিজিটাল টেকনোলজি।
আচ্ছা, মেইন যেটা দরকার কম্পিউটারের টাইপ, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ সাইজ। কম্পিউটারের সাইজের উপরে বেস করে কম্পিউটার কত রকম। দেখেন কম্পিউটারকে আমরা দুই ভাবে ক্যাটাগরাইজ করছি। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ওয়ার্কিং প্রিন্সিপাল, মানে একটা কাজের নীতির উপরে বেস করে কম্পিউটারকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যানালগ, একটা ডিজিটাল, একটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডটা হচ্ছে দুইটার মিক্সে। তো এখনকার দেখেন এই আধুনিক যুগেও আপনারা যে সিনেমা প্লেনের ড্যাশবোর্ড তো দেখছেন, গাড়ির ড্যাশবোর্ডের মতো প্লেনের ড্যাশবোর্ড, এখন তো সবকিছু অটোমেটিক করা যায়, অটো পাইলট দিয়েও প্লেন চলতেছে। তারপরেও দেখেন ম্যানুয়াল পাইলট থাকে এবং মাথার উপরে অনেক মিটার, অনেক সুইচ থাকে যেগুলো টিপে টিপে কাজ করে। তো ওই পুরো টেকনোলজিটাই তো কম্পিউটারাইজ সিস্টেম। তা অটোমেটিক যখন দেওয়া যাচ্ছে, অটোমেটিক দেওয়া যাচ্ছে, বাট ম্যানুয়ালি যখন আমি টিপে টিপে কাজ করছি তখন এটাকে বলা হয় অ্যানালগ সিস্টেম। অথবা আপনারা যে মিউজিক করে না, যে এডিটিং করে, মিউজিক এডিটিং এর সময় দেখবেন যে বড় প্যানেল বোর্ড থাকে, সাউন্ড কম বেশি করে। আজকাল তো কম্পিউটারের মধ্যেই সব ইকুয়ালাইজার আছে। খুব হাই কোয়ালিটির সফটওয়্যার দিয়ে আমি পেইড সফটওয়্যার যদি ইউজ করি, কম্পিউটার থেকে এই কাজগুলি করতে পারি। যত রকম বেস ভেরিয়েবল নিয়ে হোক, সবকিছু নিয়ে কাজ করা। তো দুইটার সংমিশ্রণে যখন করা হয় তখন সেটা হয় হচ্ছে হাইব্রিড আর কি। আচ্ছা, আমরা মেইন যে ক্যাটাগরিটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ সাইজ। কম্পিউটার অন দ্য বেসিস অফ সাইজ পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। পাঁচটা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে কস্টলি এবং পাওয়ারফুল ওয়ান ইজ দ্য সুপার কম্পিউটার। তো আপনারা গুগলে যে একটু আগে বলছিলাম যে আপনারা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কম্পিউটারগুলি গুগলে সার্চ করে ছবি দেখবেন, জাস্ট পড়ার কিছু না, জাস্ট নিজের দেখার জন্য ছবিগুলি দেখবেন যে চেহারা কেমন ছিল, ওরা দেখতে কেমন ছিল। আচ্ছা, সেম ভাবে আপনারা সুপার কম্পিউটারকেও লিখে সার্চ করবেন। আমি এখানে সার্চ করে দেখাচ্ছি না, আপনারা দেখলে তাহলে বুঝবেন যে সুপার কম্পিউটারগুলি দেখতে কেমন হয়। দুই একটা সুপার কম্পিউটার নাম, যেমন টাইটান, একদম মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড। এরকম টপ 10 সুপার কম্পিউটার চাইলে আপনারা ছবি দেখতে পারবেন। তো সুপার কম্পিউটার বিষয়টা কি? হিউজ পাওয়ারফুল এবং খুবই দামি। এক শ্রেণীর কম্পিউটার আছে পাওয়ারফুল এই সেন্সে ইন দ্য প্রসেসিং ক্যাপাসিটি, নট দ্য স্টোরিং ক্যাপাসিটি। ঠিক আছে, ও যে অনেক তথ্য স্টোর করতে পারবে সেরকম না, কিন্তু তার প্রসেস করতে পারবে অনেক বেশি। তার মধ্যে মনে করেন যে 1000 প্রসেসরই আছে। ঠিক আছে, তো ছবি দেখলে বুঝবেন। আমি মনে হয় নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এটা দেখলে বুঝতে হবে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মেইন ফ্রেম, যেটা হচ্ছে ছোট মানের সুপার কম্পিউটারকে আমরা বলতে পারি। মেইন ফ্রেম কম্পিউটারগুলিও অনেক বড় এবং বেশ পাওয়ারফুল। মেনলি কাজ করা হয় মেইন ফ্রেমগুলি বড় বড় কোম্পানির সার্ভার, মনে করেন একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা বড় ব্যাংক, তার যে সার্ভারটা রাখবে ওই সার্ভারটা এই মেইন ফ্রেম টাইপের কম্পিউটারগুলিতে রাখা হয়। দিস আর অলসো কস্টলি, very costly, not only costly, these are also very costly, but mid-size, not like supercomputer and not like our personal computer. Mainframe second category, third category নাম হচ্ছে মিনি কম্পিউটার। এটার নাম মিনি কম্পিউটার হলেও লেখা আছে দেখেন এটা একটা মিড সাইজ কম্পিউটার, মিডিয়াম সাইজের কম্পিউটার, যেটার মধ্যেও সার্ভার হিসাবে আমরা ওয়েবসাইটকে চালু করতে পারি এবং মানে হাই পাওয়ারফুল কাজের জন্য ইউজ করতে পারি। এগুলির দামও কম্পারেটিভলি যে ধাপে ধাপে দাম কমছে। মনে করেন উপরে সুপার কম্পিউটারের দাম 1000 কোটি টাকা, মেইন ফ্রেমের দাম চলে আসলো কোটি টাকায়, মিনি কম্পিউটার চলে আসলো হয়তো 10 লাখ টাকায়। ঠিক আছে, আর এখনকার দিনে নিচে যে আপনারা এখন ইউজ করি দ্যাট ইজ দ্য মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার যেটা আপনি 10,000 টাকা থেকে শুরু করে লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটার মধ্যে ক্যাটাগরি আছে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পাম্পটপ, ডিজিটাল ডায়েরি, নোটবুক, পিডিএফ এটসেট্রা। এই সব কিছু পড়ে মাইক্রো কম্পিউটার ক্যাটাগরির মধ্যে। আর লাস্ট ওয়ান হচ্ছে ওয়ার্ক স্টেশন, যেটা অনেক ক্ষেত্রে ক্যাটাগরি থেকে বাদ দেওয়া হয়। এই চারটাই ক্যাটাগরি দেখানো হয়। ওয়ার্ক স্টেশন হচ্ছে একটা টার্মিনাল ডেস্কটপ কম্পিউটার ইন এ নেটওয়ার্ক, যেখানে কি করছে যে সাধারণভাবে ওই যে আমরা আমাদের ছোটখাটো অফিসগুলিতে সার্ভার হিসাবে যে নিজেদের সফটওয়্যারকে আপনি জানেন যে মনে করেন আমাদের IMS, এটাকে তো একটা মেশিনে রাখা লাগছে। সেই মেশিনটা তো আর নর্মাল ল্যাবের কম্পিউটারের মতো হলে হবে না, বা তার চেয়ে একটু ভালো কম্পিউটার হলেও হবে না, আরো একটু ভালো দরকার। মানে ওইটা যাতে এট এ টাইম সিমultaneously আপনার অ্যাটলিস্ট না হলেও 500 ইউজারকে সাপোর্ট দিতে পারে, এরকম ক্যাপাসিটি থাকতে হবে। তার হচ্ছে প্রসেসিং যে সফটওয়্যারটা রান করছে সেই সফটওয়্যারের মধ্যে তো অপশন আছে অনেক। তো এক এক ইউজার তো এক এক হচ্ছে জায়গায় হিট করছে, মানে রিকোয়েস্ট করছে, তো সেই রিকোয়েস্ট গুলিকে তো তার পারফর্ম করতে হবে আর কি। আচ্ছা, যাক সংক্ষিপ্ত করি। বুটিং আমি প্রথম ক্লাসে বলেছিলাম। অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের কাজ কি, এগুলো যে একটু আগে বললাম।
এখানে দেখেন যে উইন্ডোজের ইভ্যালুয়েশনের একটা লিংক দেওয়া আছে, মানে উইন্ডোজ প্রথম থেকে যে উইন্ডোজের প্রথম ভার্সন, এখন তো উইন্ডোজ 11 ইউজ করেন বা কিছুদিন আগে 10 ইউজ করেছেন। উইন্ডোজের প্রথম ভার্সন ছিল উইন্ডোজ 1। এখানে পড়ার কিছু না, জাস্ট আপনারা এখানে কি হচ্ছে উইন্ডোজের ইভ্যালুয়েশনটা দেখবেন যে উইন্ডোজ তো একটা মোস্ট পপুলার, মানে ওয়ার্ল্ডের 80 to 80%, 85% কম্পিউটারে উইন্ডোজ ইউজ করে। তাহলে এরকম একটা পপুলার অপারেটিং সিস্টেমের ইভ্যালুয়েশনটা কিভাবে হলো সেটা জাস্ট একটু দেখার জন্য আপনারা এখানে দেখলেন। এখান থেকে মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। লিংক নেটের স্পিড মনে হয় কম, স্পিড তো ভালোই দেখাচ্ছে, আসছে না কেন? আচ্ছা, এনিওয়ে এটা লোড হোক। ইভ্যালুয়েশনটা দেওয়া আছে, এটা একটু দেখবেন। তারপরে যে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস, লিনাক্স, এর উপরে একটু কিছু বলা আছে। আর তারপরে হচ্ছে বাইনারি ডিজিটটা কি, ওটার একটা হচ্ছে টোটাল চার্ট দেওয়া আছে। এই পর্যন্ত আজ মনে হয় ক্লাস নোটে। তো স্টোরেজ অথবা প্রসেসিং, এই যে জিনিসটা হয় এটা তো বিট বাইটে হয়, বিটস এন্ড বাইটস। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? 8 বিট সমান 1 বাইট। আচ্ছা ফাইন, দেখে দেখে বলছেন। আচ্ছা, এটা না দেখে বলেন। 8 বিট সমান 1 বাইট ক্লাসে পড়াইছিলাম প্রথম দিন, যারা লিখছেন লেখা আছে। 8 বিট সমান হচ্ছে 1 বাইট, তারপরে বাইট থেকে কিলোবাইটে আসতে গেলে 1024, প্রতিটা স্টেপে 1024 করে এই যে এইভাবে মাল্টিপল হয়ে যাবে। দেখেন যে এখানে লেখা আছে, ফার্স্টে দেখেন 8 বিট সমান, বিট মানে কি? বিট হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি বি আই আর ডিজিটের লাস্টে টি, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে বিট, 8 বিট হলে 1 বাইট হয়। এরপর প্রতিটা স্টেপে আপনার 1024 গুণ করে বাড়ছে, মানে 1024 বাইট হলে কিলোবাইট এন্ড সো অন, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, এভাবে চলতেই থাকলে অনেক অনেক আছে। হ্যাঁ, এন্ড তারপরে জিওবাইট যদি আমরা বলছি যে হাইয়েস্ট মেমোরি মেজারমেন্ট ইউনিট, বাট এর চেয়েও বড় ইউনিট আছে, যে এটা সাধারণভাবে আমাদের লাগে না, যেটা ডেটা সেন্টারের কাজে লাগে। ডেটা সেন্টারে তো মনে করেন যে পুরো এলাকা জুড়ে খালি হার্ড ডিস্কই রাখা, আলমারি করে করে, তো সেইখানে লাগে। আর আরেকটা জিনিস বলেছিলাম যে why does my 1 TB hard drive offer only 931 GB space? That means যে আপনি একটা কি কিনলেন, একটা স্টোরেজ ডিভাইস কিনলেন, ফর এক্সাম্পল 1 GB, 1 TB, কিন্তু আপনি ওইটাকে কম্পিউটারে নিয়ে তো ফার্স্ট কাজ হচ্ছে ফরম্যাট করা, ফরম্যাট করে পার্টিশন করেন। তো ধরেন পার্টিশন করলেন না, শুধু ফরম্যাটই করলেন। ফরম্যাট করার পর আপনি কিনলেন হচ্ছে 1 TB একটা হার্ড ডিস্ক। তো 1 TB মানে আমরা একটু আগে কি দেখলাম, 1024 GB, কিন্তু এটা আপনাকে দিচ্ছে 931 GB। তাহলে এই যে প্রায় অলমোস্ট 100 GB বা 90 GB আপনাকে কম দিল, এটা কি কোম্পানি ইচ্ছা করে কম দিল? কিভাবে কম দিল? এই লজিকটা কি বলেন তো? দুর্নীতি যে একটু হয়েছে, সেই দুর্নীতিটা হচ্ছে এরকম যে কম্পিউটারের হিসাবে হচ্ছে প্রত্যেকটা স্টেপ যেমন দেখলেন 1024, তাহলে 1024 GB মানে কত? 1024 গুণ 1024 জিবির পরের ছোট স্টেপ কি? জিবির চেয়ে কম কি? এমবি। তাহলে এটা হলো এত এমবি, 1024 গুণ 1024 এমবি। আচ্ছা, এমবি এর চেয়ে ছোট স্টেপ কি? কেবি। তাহলে আরো 1024 গুণ দেন, তাহলে এটা হলো কেবি। কেবি এর চেয়ে ছোট স্টেপ কি? বাইট। তাহলে আরো 1024 দিয়ে গুণ দেন, তাহলে এত বাইট, তাই না? তাহলে 1 টিবি একটা হার্ড ডিস্ক মানে 1024 গুণ 1024 চারবার করে এত বাইট। এটা হচ্ছে কম্পিউটারের হিসাব। কিন্তু আপনি যখন ম্যানুফ্যাকচার তৈরি করতেছে, ম্যানুফ্যাকচার কি করে? ম্যানুফ্যাকচার হিসাব করে 1000 করে। তাহলে ম্যানুফ্যাকচার হিসাব করবে 1000 গুণ 1000 গুণ 1000 গুণ 1000 বাইট। কম্পিউটার আপনাকে এটা দিচ্ছে, তাহলে দেখেন 4 বার 1024 আর 4 বার 1000। কম্পিউটার কিন্তু যখন ম্যানুফ্যাকচার তৈরি করছে, যে কোনো ম্যানুফ্যাকচার, মনে করেন পেন ড্রাইভ হতে পারে, মেমোরি কার্ড হতে পারে, র‍্যাম হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, সিডি, ডিভিডি, যত দুনিয়ার যত রকম স্টোরেজ আছে এবং যত কোম্পানি আছে সবাই
ম্যানুফ্যাকচার করার সময় হিসাব করে 1000 করে, তার মানে 4 বার 1000 বাইট যদি দেয় তাহলে এটা কত আসে? 10 টু দি পাওয়ার কত আসে বলেন তো? 3 6 9 12 বাইট। ম্যানুফ্যাকচার দিচ্ছে আমাকে 10 টু দি পাওয়ার 12 বাইট পরিমাণ স্পেস। আমি যখন তার থেকে 1 টিবি বলে কিছু একটা স্টোরেজ কিনলাম, কম্পিউটারে যখন এটাকে আপনি ফরম্যাট করলে কম্পিউটার এটাকে কনভার্ট করে দিচ্ছে এই 1024 এর ভাগ করে ফেলছে। কারণ কম্পিউটার কেন এইভাবে ভাগ করছে? কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তাই না? 0 আর 1 মানে কি? দুইটা ডিজিট। তাহলে 2 টু দি পাওয়ার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 20 হতে পারে, যা কিছু হতে পারে, 2 এর পাওয়ারে হতে হবে। আর 2 এর পাওয়ারে বাড়া মানে দেখেন যে 2 এর পরে 4 8 16 32 64 128 256 512 1024 এইভাবে করে বাড়তেছে। তার 2 গুণ গুণে বাড়ছে। সে কিন্তু কন্টিনিউয়াস এই 1024 কোথা থেকে আসলো? দেখেন এই 2 এর পাওয়ার দিয়েই আসছে। প্রত্যেক ক্ষেত্রে আমি ডাবল করে লিখেছি। প্রত্যেক ক্ষেত্রে যখন ডাবল করে লিখবেন এই 102 করে আসবে। তাহলে এই স্পেসটা ম্যানুফ্যাকচার আমাকে তৈরি করে দিয়েছে। এবার এই স্পেসটাকে আমি কম্পিউটারে লাগানোর পরে ফরম্যাট দিতেই হবে, মাস্ট। ফরম্যাট না দিলে কোনো স্টোরেজ ইউজ করা যায় না, এটা নিয়ম। ফরম্যাট দিলে সেটাকে কি হচ্ছে, মনে করেন একটা বড় এলাকা, সেটাকে আমি ব্লকে ভাগ করলাম, তারপরে রোড ওয়াইজ ভাগ করলাম, প্লট ওয়াইজ ভাগ করলাম। তাহলে আমি কি করব? ওইখানে কিছু রাখতে পারবো। আদারওয়াইজ আমি যদি কোনো কিছু রাখি ওইটাকে তো খুঁজে পাবো না, তাই না? আমাকে একটা অ্যাড্রেস দরকার। সেই অ্যাড্রেসিং করার জন্য এই ফরম্যাটিং করা হয়। এই ফরম্যাটিং করলে এই যে 1024, তাহলে আর এইটা কি? এইটা মানে হচ্ছে 1024 টু দি পাওয়ার 4, 4 বার গুণ আছে। এইটাকে দিয়ে যদি আপনি 10 টু দি পাওয়ার 12 ভাগ দেন তাহলে দেখবেন যে আসে 0.931। এই 931 হচ্ছে মানে এইটা উপরে যাবে, এটা নিচে আসবে, এটা নিচে আসবে, এটা দিয়ে উপরেটা ভাগ দিব। তাহলে আমাদের স্পেসটা কিভাবে কম হচ্ছে? যে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন 10 টু দি পাওয়ার 12 বাইট হচ্ছে যখন আপনাকে এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যারা স্ট্যান্ডার্ড ইউনিটের স্ট্যান্ডার্ড দেয়, আইএসও নাম শুনেছেন, একটা স্ট্যান্ডার্ড। তো এই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট যেটা ডিফাইন করেছে 1 টেরাবাইট, ডেফিনিশন অফ 1 টেরাবাইট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 12। ঠিক আছে? এই যে কেন 10 টু দি পাওয়ার 12 এই যে দেখালাম। আর যখন আপনি এটাকে ডিভাইড করবেন তখন আসে দেখেন যে 1 টিবি সমান, এই যে পরপর দেখে আসা হচ্ছে সহজ জিনিস, 1 টিবি সমান 1024 টু দি পাওয়ার 4। যেটা আসে ওইটা ছিল 1 এর পরে 12টা শূন্য, এখানে আসছে 1 এর পরে একটা শূন্য পরে 9999 দিয়ে এত বাইট কম্পেয়ার উইথ এই যে 1 এর পরে 12 শূন্য, মানে এইটাকে কম্পেয়ার করছি আমরা এটার সাথে। এই কম্পারিজনের কারণে একটু লস হয়ে যায় সব হিসাবে। দেখেন আপনি মনে করেন যে 256 এমবির একটা পেন ড্রাইভ কিনলেন, বা আরো কম ধরেন 64 জিবির একটা 64 এমবির একটা পেন ড্রাইভ কিনলেন, বা জিবি ধরেন জিবির একটা পেন ড্রাইভ কিনলেন। আপনি ওটা লাগানোর পরে 59 জিবি পাচ্ছেন বা 60 জিবির কাছাকাছি পাচ্ছেন। ওই যে রেশিওটা কম হয়ে যাচ্ছে, ওই রেশিওটা এই রেশিওর জন্য কম হয়ে যাচ্ছে। এনি কোশ্চেন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য লেকচার? মানে আজকে যেটা বললাম এর থেকে কোনো যদি কোয়ারিজ থাকে প্লিজ। কাজটার মধ্যে দেওয়াই আছে, তারপরেও শুরু থেকে দেখেন আমরা একটু রিক্যাপ করে দিই কি কি বলছিলাম। ফার্স্টে আপনাদের সাথে আলোচনা করেছি হোয়াট ইজ কম্পিউটার, দেন বলেছি কম্পিউটার সিস্টেমটা কি, দেন কম্পিউটার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এর কথা এখানে লেখা আছে, 2-3টা আলোচনা করেছি। আর 2-3টা আপনারা নাম শুনলেই বুঝতে পারছেন যে লো আইকিউ বলতে কি বোঝাচ্ছি, পাওয়ার অফ রিমেম্বারিং বলতে কি বোঝাচ্ছি, এটসেট্রা। Then need to remember this table, the generation of computers and the key characteristics in that generation. Then we classified the softwares. Classification of software is important, এটা দেখবেন। And types of computer এর মধ্যে আমরা on basis of size আমরা 3 রকম ভাগ করেছিলাম, but the important thing is on basis of ফার্স্টে বলেছিলাম on basis of principle, working principle, যেটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অন বেসিস অফ সাইজ। সাইজের উপর বেস করে এটাকে আমরা 4টা ক্যাটাগরি দেখতে পারি আমরা অনেক ক্ষেত্রে, যেখানে ওয়ার্ক স্টেশনটাকে ইনক্লুড করা হয়নি। বাট মেইন হচ্ছে সুপার কম্পিউটার, সবচেয়ে বড় এবং দামি, তারপর হচ্ছে মেইন ফ্রেম, তারপরের ক্যাটাগরি, তারপর হচ্ছে মিনি, থার্ড ক্যাটাগরি, এবং লাস্ট হচ্ছে মাইক্রো
যেটা আমরা কমনলি ইউজ করি। তার মানে আপনারা কমনলি একটা খুব পাওয়ারফুল ইউজ কম্পিউটার যদি কেনেন সেটা কিন্তু মাইক্রো ক্যাটাগরি পড়বে। মিনি কম্পিউটার ইজ অ্যানাদার আপনাকে আলাদা করে মিনি কম্পিউটারই কিনতে হবে, মানে ওইটা সার্ভার পারপাস ইউজ করার জন্য আর একটু স্পেশাল। আমরা যদি অনেক হাই পারফরমেন্সের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনি, ওইটাও এই মাইক্রো কম্পিউটার ক্যাটাগরির মধ্যেই জেনারেলি পড়বে। মিনি কম্পিউটার কিনতে গেলে মিনি কম্পিউটারের কনসেপ্টটাই আলাদা করে বুঝতে হবে। বাট আমরা এখানে যতটুকু লেখা আছে এখান থেকে বোঝার চেষ্টা করবেন যে এটা একটা মিডিয়াম সাইজ কম্পিউটার, and in size and power microcomputers lie between workstation and mainframe. তো মেইনফ্রেমের চেয়ে ছোট, ওয়ার্কস্টেশনের চেয়ে ভালো, এইরকম কম্পিউটারগুলিকে বলছি। আর মাইক্রো কম্পিউটার তো বুঝতেই পারলেন। বুটিং হচ্ছে কম্পিউটার কিভাবে স্টার্ট হয়, মানে কম্পিউটার শুরু থেকে চালু হওয়া পর্যন্ত, ডেস্কটপে ছবি আসার আগ পর্যন্ত ভিতরে যে প্রসেসটা চলে। খেয়াল করে দেখেন, একদিন বোর্ডে লিখেছিলাম ফার্স্টে পাওয়ার নিচ্ছে, ওটাকে কনভার্ট করছে, দেন নিজেকে সেলফ টেস্ট করছে, পোস্ট প্রসেস, দেন অপারেটিং সিস্টেম খুঁজছে, এবং অপারেটিং সিস্টেম ঠিক মতো পাইলে দেন হচ্ছে স্ক্রিনে ওই ডেস্কটপ ছবিটা আসছে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় বুটিং প্রসেস। বুটিংটাকে দুই ভাবে হয়, একটা হচ্ছে কোল্ড বুটিং, একটা ওয়ার্ম বুটিং। আপনারা কম্পিউটার চলতেছে না, কোনো কারণে হ্যাং হয়ে গেছে, পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে বন্ধ করে দেই, রিসেট করে দেই। আগের দিনে কম্পিউটারে রিসেট বলে একটা বাটন থাকতো, এখন এটা উঠে গেছে। তো এই বাটন প্রেস করে রিসেট করে দেওয়াটা হচ্ছে ওয়ার্ম বুটিং। আর শাটডাউন দিয়ে বা নরমালি ক্লিক করে রিস্টার্ট দেওয়াটা এটা হচ্ছে কোল্ড বুটিং বা টোটালি নরমাল প্রসেস। আর অপারেটিং সিস্টেম তো আমরা যে আলোচনার সময় একটু বলছিলাম, অপারেটিং সিস্টেমের টাইপস গুলি জাস্ট মনে রাখলে হবে, ইন ডিটেইলস এগুলি করতে হবে না, এই ডিটেইলস লাগবে না। আর এইটা একটু খেয়াল রাখেন, সবই তো হচ্ছে 1024 করে, বাট আপনারা এই সিকোয়েন্সটা খেয়াল রাখেন, মেগাবাইট, কিলোবাইটের পরে মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এইভাবে সিরিয়ালটা একটু মানে মাথায় রাখেন। এগুলো কি এক্সামে এমসিকিউ করে আসতে পারে? হ্যাঁ, শর্ট কোশ্চেন আকারেও আসতে পারে, কিছু এমসিকিউ এর মধ্যে কিছু আসতে পারে। আপনাদেরকে কিছু এমসিকিউ দিব আর কি, কিছু শর্ট কোশ্চেন থাকবে, কিছু ধরেন 3 মার্কের কোশ্চেন থাকবে এরকম। আচ্ছা, দ্যাটস ইট দ্য জেনারেল ডিসকাশন। আমরা একটু এক্সেল এ দেখাই আপনাকে ফার্স্টে। আজকে তো সময় খুব বেশি নাই, এক্সেল এর ফার্স্ট ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে দেখাই। অ্যাক্টিভেট করতে হবে। তো দিস ইজ এক্সেল ওয়ার্কিং এনভায়রনমেন্ট। উপরে যেখানে আছে দেখেন, একদম উপরে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইকলি কোন টুলস কে অ্যাক্সেস করার জন্য আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে ইউজ করি। বাই ডিফল্ট এখানে সেভ, আনডু, রিডু এবং হচ্ছে মোড আছে আর কি, মানে আমি কোন মোডে কাজ করব, টাচ মোডে কাজ করব না মাউস মোডে কাজ করব, মোড আছে। তো এখান থেকে পাশে যে অ্যারোটা আছে, এই অ্যারোতে ক্লিক করলে আপনি এইখানে বাটনস কে আরো কম বেশি করতে পারেন। মনে করেন যে আমার এই কয়টা বাটনই ফিক্স না, আমি আরো বাটন চাই, যে আমি কমনলি আপনি মনে করেন যে কন্ডিশনাল ফরম্যাটিং করেন, আপনি খুব ফ্রিকোয়েন্টলি যে বাটনগুলি ইউজ করবেন বা এটা আগে ইউজ করলে পরে বুঝবেন যে আমার কোনটা বেশি লাগে, সেই বাটনগুলি চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তার মানে এই যে পাশে যে অ্যারোটা আছে, এটা ক্লিক করলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করতে পারবেন। যা দেখাচ্ছি এটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সবগুলির জন্য, মানে মেনু পরিচিতি যখন দেখাবো, ভিতরের কাজ না, মেনু পরিচিতি সবটার জন্যই সেম। এখন কোনো বলতে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কথা বলছি, কোনোটাই কিছু অপশন পাবেন না, যেটাই অপশনটা পাবেন না এটা মনে করেন যে এটাই করা যায় না এটা, বাট কমন যেগুলি পাবেন সেটা সবটাই করতে পারবেন। যেমন এই কাজগুলি দেখাচ্ছি, এটা সবটাই করা যায়। তো আপনি মনে করেন যে প্রিন্ট করবেন, কুইক প্রিন্ট, আমি ফ্রিকোয়েন্টলি প্রিন্ট করি, তাহলে আপনি কুইক প্রিন্ট বাটনটাকে এখানে যদি ক্লিক করেন, দেখেন যে এখানে কুইক প্রিন্ট বাটনটা চলে আসছে, একটা বাটন চলে আসছে। তা আমার এখানে প্রিন্টার অ্যাড করা নাই দেখে এইটা ডিসেবল দেখাচ্ছে। অথবা আমি যখন প্রিন্ট দেব, কিছু একটা কন্টেন্ট থাকবে, তখন আপনি জাস্ট এখানে ক্লিক করলে ডিরেক্ট প্রিন্ট হয়ে যাবে, আর কোনো দেখাবে না। তাহলে আমার কষ্ট করে ওই কন্ট্রোল পি চেপে ওখানে কাস্টমাইজ করে এসব করা লাগছে না। তাহলে এই যে বারটা দেখছেন, এই বারটা খুব বেশি টুলস আমরা রাখতে পারবো না, কারণ এখানে ফাইল নেম এবং সফটওয়্যার নেম থাকে। তো এই ফাইল নেমে যদি একটি বড় ভাই আব্দুল চলে আসতে পারে, তাহলে আপনি মোটামুটি এখানে 8-10টা টুলসকে রাখতে পারেন। আপনি বেশিও রাখতে পারবেন, কিন্তু ওই জিনিসটা দেখা যাবে না। তাহলে কুইক অ্যাক্সেস কেন? কুইক অ্যাক্সেস হচ্ছে দ্রুত কাজ করার জন্য টুলসগুলি দরকার, সেরকম কিছু টুলস আপনি এখানে রাখেন। এরপর আসেন যে মেনু আছে, মেনুর মধ্যে হোম থেকে শুরু, বাট ফাইল যে মেনুটা আছে এটাকে বলা হয় ব্যাক স্টেজ ভিউ, মানে স্টেজের পেছনের অংশ দেখেন।
ওটা ছিল স্টেজে, মেন স্টেজ। এটা স্টেজের পেছনের অংশ। ফাইল মেনুতে গেলে আপনি এখানে লেফট সাইডে একটা মেনু পাবেন, যে মেনুগুলোকেও ডিসকাস করা হবে। সেকেন্ড পাবেন হচ্ছে কিছু টেমপ্লেট। আমরা ব্ল্যাঙ্ক থেকে কাজ করব এখন, বাট আপনি যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি ডিফারেন্ট টেমপ্লেট গুলিকে বুঝতে পারবেন। লাইক আপনি এরকম একটা গ্যান্ট চার্ট করবেন, একটা প্ল্যানার করছেন, আপনি একটা অ্যাজাইল চার্ট করবেন, অথবা এই পাশে আপনি যদি আসেন মোর টেমপ্লেটসে আসেন, এখানে অনেক রকম টেমপ্লেট আছে। টেমপ্লেটগুলি ফর দ্য ফার্স্ট টাইম ডাউনলোড করে নিতে হয়। নেক্সট টাইম থেকে আপনি কমনলি ইউজ করতে পারবেন। ধরুন আপনি ক্যালেন্ডার তৈরি করবেন, একটা ফরম্যাট তৈরি করে দেওয়া আছে। ক্যালেন্ডার মানে কি? এটা শুধু দেখতে এরকম বক্স এরকম না, কিন্তু ওইটা একদম লিংক, সব ক্যালেন্ডারের মতো একদম লিংকিং করা। ভিতরে ঢুকলে পরে দেখাবো এগুলি একটু এক্সপার্ট কাজ, পরে দেখাবো, আগে বেসিক থেকে আসেন। তো দেখেন যে এরকম অনেক রকম টেমপ্লেট মানে রেডিমেড কিছু তৈরি করে দেওয়া আছে, আপনি ওইটাকে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। আর কাস্টমাইজটা তখনই পারবেন যখন আপনি কাস্টমাইজেশন করা শিখবেন। আপনি আন্দাজে এগুলি কাস্টমাইজ করতে পারবেন না। এই জন্য টেমপ্লেটে আমরা পরে আসবো, আমরা আপাতত ব্ল্যাঙ্ক থেকে শিখবো আর কি। সো আর নিচে দেখতে পাবেন আপনি রিসেন্টলি কাজ করেছেন এরকম ফাইলের লিস্টগুলি থাকবে, যেখান থেকে আপনি র্যান্ডমলি ওপেন করতে পারবেন। ব্যাকে করলে আবার এই যে আমাদের ফ্রন্ট স্টেজে চলে আসলো, মানে আমাদের ওয়ার্কিং এরিয়া। দিস আর দ্য ওয়ার্কিং এরিয়া। আমরা যে ফর্মুলা লিখবো সেগুলো এখানে লিখবো। আর উপরে যে মেনুসগুলি আছে, মেনুসগুলির মধ্যে আপনারা কমন যে কাট, কপি, পেস্ট এইগুলি তো জানেনই, বাট এইটা কি ছিলেন? ফরম্যাট পেইন্টার বলেন। ফরম্যাট পেইন্টারটা হচ্ছে এইরকম, মনে করেন যে এখানে আমি একটা কিছু লিখলাম, এই লেখাটাকে আমি মনে করেন যে একটা ফরম্যাট দিলাম, মনে করেন যে ফন্ট সাইজ দিলাম 20, ফন্ট টাইপ দিলাম মনে করেন এইটা, ফন্টের কালার দিলাম মনে করেন রেড। এবার আমি এখানে আর কিছু লেখা থাকলো, কিছু নাম্বার। এবার মনে করেন এইগুলিকে ওই সেম ফরম্যাটে আনবো, বা এখান থেকে আমি স্পেসিফিক ভাবে বেজোর লাইনগুলিকে ওই ফরম্যাটে আনবো। তাহলে আমার প্রত্যেকটা আলাদা আলাদা করা লাগছে। আপনি এইটার উপরে ক্লিক করে ফরম্যাট পেইন্টার নেবেন এবং মনে করেন যে 3 নম্বর লাইনটাকে উপরে ক্লিক করে দিলে এইটা ওই ফরম্যাটে চলে আসলো। হ্যাশ চলে আসছে, মানে যে জায়গা হচ্ছে না, দেখেন তো কলম চড়া করে দিলে আবার জায়গা পেয়ে গেল। দেখেন এইটা যে ফন্টে ছিল সেই ফন্ট, সেই কালার, সেই সাইজে এইটা হয়ে গেল। আপনি যদি মাল্টিপল দেখেন এই যে আবার চলে গেছে, এটা ক্লিক করলে হচ্ছে না, এটা ক্লিক করলে হচ্ছে না। মাল্টিপল যদি ক্লিক করতে চান তাহলে ফরম্যাট পেইন্টার এটা থেকে নিয়ে এই ফরম্যাট পেইন্টার ডাবল ক্লিক করবেন। করলে দেখেন ডাবল ক্লিক করলে যে এটা লক হয়ে থাকবে। লক হয়ে থাকলে তখন আপনি র্যান্ডমলি যে কয়টাই করতে চান সেগুলিতে করতে পারবেন। মানে এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এটাতে ডাবল ক্লিক দিলে লক হয়ে থাকবে। আচ্ছা, এছাড়া দেখেন পাশে একটা অ্যারো আছে, যেটার মধ্যে নিচে যে এখানে একটা অ্যারো আছে, যেটাকে ক্লিক করলে আমরা দেখেন এই যা আছি এই পুরোটা কিন্তু হোম মেনুর মধ্যে আছি। এটা কিন্তু একটা রিবন স্টাইল, মানে আপনি যখন এই হোম থেকে মাউসের বল স্ক্রল করবেন তখন দেখেন যে এক এক করে মেনু চেঞ্জ হচ্ছে, মানে একটা রিবনের মতো রোটেট করছে। কিন্তু দেখেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মেনুগুলি রিবনের মতো রোটেট করছে। তো এই অংশটাকে বলা হয় রিবন। এর ভিতরে যেই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা যা যা দেখতে পাচ্ছেন এইগুলিকে বলা হয় টুলস অথবা কমান্ডস। ঠিক আছে, টুল অথবা কমান্ড, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। প্রত্যেকটার উপরে কার্সর রাখলে এটা দেখাবে এটার নাম কি। এই টুলটার নাম হচ্ছে বোল্ড। কাজ কি? মেক ইউর টেক্সট বোল্ড। আমি একটা দিয়ে দেখাচ্ছি, মানে সবগুলি সেম। আপনার টেক্সটকে বোল্ড করবে, এন্ড এটার কিবোর্ড শর্টকাট কি? কন্ট্রোল বি। মানে আপনি কন্ট্রোল বি যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে আপনার ওই কাজটা হয়ে যাচ্ছে। এক্সেল এর মধ্যে যে আমরা কাজ করব, তো এক্সেল তো আপনারা জানেন যে নিউমেরিক্যাল কাজ করা হয়, বাট টেক্সট নিয়েও কিছু কাজ করা যায়। টেক্সটের কাজটা
খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, মানে শুধু টেক্সটকে এক জায়গায় করা, মনে করেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে ওইগুলিকে একত্রিত করলাম, বা এক জায়গায় আছে দুই ভাগে ভাগ করলাম, আলাদা আলাদা জায়গায় টেক্সট এক জায়গায় আনলাম। এছাড়া তো টেক্সটকে নিয়ে কিছু করা নাই, টেক্সটকে তো যোগ বিয়োগ করা যাচ্ছে না, হয় স্প্লিট করা যাচ্ছে অথবা কনক্যাট করা যাচ্ছে। মেইন কাজ হবে তো নাম্বার নিয়ে। তো এই নাম্বার নিয়ে যখন কাজ করবেন আপনার কিছু অপারেটর প্রয়োজন হবে। সেই অপারেটরগুলি এক্সেলে কিভাবে লিখে সেটা দেখেন। প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইড এইগুলি তো সেম আপনারা বুঝেন। মাল্টিপলের বদলে আমরা ইউজ করব অ্যাস্টেরিস্ক সাইন বা স্টার সাইন যেটা আছে। কি মোবাইলে এমনি আসো ক্লাসে হচ্ছে 800 আধা ঘন্টা পরে, আধা ঘন্টা না বেশি পরে। তাহলে এক্সেলের মধ্যে যখন আমরা লিখবো, লেখার নিয়মটা হচ্ছে ওই যে সেলগুলির মধ্যে শুরুতে ইকুয়াল টু দিতে হবে, কম্পালসারি দিতেই হবে সব সময়। ইকুয়াল টু দিয়ে না দিয়ে যদি কিছু লিখি তাহলে ওইটা ক্যালকুলেশন করে দেখাবে না। তাহলে ইকুয়াল টু দিয়ে শুরু করব। এবার মনে করেন যে আপনাকে দিল যে 5 আর 3 এই দুইটাকে গুণ করতে। তাহলে আপনি সেলের মধ্যে কি লিখবেন? এইটা একটা সেল, এটা একটা সেল, তাই না? এক্সেলে এসেই দেখেন যে যেহেতু আছে আমাদের এখানে এক্সেলের মধ্যে সেল বড় করি, মনে করেন একটা সেলের মধ্যে লিখলাম 5 আর দূরে একটা সেলের মধ্যে লিখলাম এখানে 3। তো এই দুইটাকে গুণ করে আপনাকে এইখানে একটা ঘরকে আমি শেড করে দিলাম, বললাম যে ইয়েলো ঘরটার মধ্যে ওই যে দুইটা ভ্যালু ওই দুইটার রেজাল্ট বের করেন, গুণফল বের করেন। তাহলে আপনি কি করবেন? এই ইয়েলো সেলটার মধ্যে ফার্স্টে লিখবেন ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু ফার্স্টে দিবেন। তারপরে দেখেন যে আপনি এখানে 5 লিখবেন না। 5 মানে কত? এই সেলটা, এই সেলটার ভ্যালু কত? 5 সিলেকশন করলে সেল আসবে। জি 5 সিলেকশন করলে সেল আসবে। 5 সিলেকশন করলে সেল আসবে, বাট ঠিক আছে, কিন্তু 5 যেখানে লেখা আছে ওই সেলটার অ্যাড্রেস F15। F15 আচ্ছা এখানে ক্লিক করলে ওই F15 আসবে। তার মানে আমরা 5 কে নেওয়ার জন্য 5 লিখব না। আপনারা এটাও করতে পারেন যে হ্যাঁ আপনার এক্সেলে একটা সেলের মধ্যে কোনো কোথাও ভ্যালু নাই, আপনি লিখলেন 5 স্টার 3 দিয়ে যখন এন্টার দিবেন, এন্টার দিলে এটা রেজাল্ট 15 দেখাবে। দ্যাট ইজ ফাইন, ডাইরেক্ট কাজ করছে। কিন্তু যখন আপনি সেল অ্যাড্রেসের নিয়ে ভ্যালু নিয়ে কাজ করবেন তাহলে আমাদের এই কাজটা কম প্রয়োজন হবে, বেশি প্রয়োজন হবে ওই সেল অ্যাড্রেস নিয়ে। কারণ আপনাকে এই পাশে 10,000 নাম্বার দেওয়া আছে, ওই পাশে আরো 10,000 নাম্বার দেওয়া আছে, বলছে সবগুলির গুণফল বের করেন। টাইম হচ্ছে 1 মিনিট বা আধা মিনিট, আপনাকে 10,000 নাম্বার গুণ করতে হবে। কারণ আপনি একটা একটা করে গুণ করার সময় আছে, আপনি একটা গুণ করবেন এন্ড ফলো দা আদার্স দিয়ে দিলে বাকিগুলি করলো, মানে আপনি ড্র্যাগ করে দিলে সবগুলি চলে আসলো। তো এই ক্ষেত্রে আপনার লিখতে হয় ইকুয়াল টু 5 যে সেলটাই আছে ওইটা ক্লিক করবেন, করলে সেল অ্যাড্রেসটা আসবে। এখন আসেন যে সেল অ্যাড্রেসের মধ্যে এই যে কলাম ABCD করে আমরা কত দূর পাবো, কতগুলি কলাম আছে। আর নিচের দিকে রো গুলি দেখেন 1 2 3 4 করে বাড়ছে, 1 থেকে শুরু হয়েছে। আমি স্ক্রল করে আসছি, দেখেন যেখানে 1 থেকে শুরু হয়েছে আর এদিকে A থেকে শুরু হয়েছে। এটা হলো ফার্স্ট সেল, প্রথম সেল A1 নট 1A, ঠিক আছে? A1 মানে আগে অ্যালফাবেট ভ্যালু দিবেন, তার মানে কলামের ভ্যালু, তারপরে হচ্ছে রোর ভ্যালু দিবেন বা নাম্বার ভ্যালু, ঠিক আছে? তার মানে সেলের অ্যাড্রেস C5 5C C5 হবে, 5C বলে কোনো সেল হয় না, C5। আচ্ছা প্রত্যেকটা সেলের ইউনিক অ্যাড্রেস আছে। যেমন আপনাদের স্টুডেন্ট আইডি কারোর সাথে কারো মিলবে না, ইভেন ভবিষ্যতে আজ থেকে 20 বছর পরেও যদি আইওএস এ স্টুডেন্ট থাকে, আপনাদের যে আইডি ওই আইডির সাথে কিন্তু তাদের মিলবে না। তার মানে প্রত্যেক স্টুডেন্টের যেমন একদম ইউনিক একটা আইডি আছে, বাট একাধিক স্টুডেন্টের নাম একই হতে পারে, ইভেন নাম বাবার নামও মিলে যেতে পারে, কিন্তু আইডি মিলবে না। বা আপনার ন্যাশনাল আইডি নাম্বার কারোর সাথে কারোটা মিলবে না। এরকম A1 বলে এই শীটের মধ্যে আর কেউ নাই, তার মানে A1 বললে আমি শুধু একেই বুঝবো। D5 বললে আমি এই যে D9 এর এই 5 নম্বর এই বড়টা একেই বুঝবো, এই হচ্ছে শুধু D5। কিন্তু কথা হচ্ছে দেখেন এখানে শীট 1 এ আছে আমরা,
প্লাস করে 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 আরো শীট নেওয়া যাবে। ফাইলের নাম কি? বুক 1, মানে এই ফাইলটা যেটা এটার নাম হচ্ছে বুক 1। বুক 1 এর মধ্যে আমরা আছি শীট 1 এ। এই শীটগুলিকে রিনেম করে চেঞ্জ করা যায়। আপনি এটাকে ডাবল ক্লিক করে যে এখানে শীটের জায়গায় ডাবল ফর্মুলা লেখার মধ্যে আছে তো এইজন্য সেখানে ডাবল ক্লিক করে এখানে আপনি রিনেম করতে পারবেন। ইভেন প্লাস দিয়ে 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 অনেক শীট নিতে পারবেন। দ্বিতীয় যে শীটটা নিলেন ওই দ্বিতীয় শীটের মধ্যেও আবার A1 আছে, কিন্তু তখন কি যখন এক শীট থেকে আরেক শীটের মধ্যে আমরা যাব তখন কি হচ্ছে শীট 1 এর A1 যোগ শীট 2 এর A1 এরকম করতে পারি। তো সেইগুলো ফর্মুলা লেখা সময় দেখবেন। তাহলে আমাদের কলাম আছে A B C D করে Z পর্যন্ত চলে গেল। দেখেন Z এর পরে এসে দেখবেন যে আবার ডাবল এ দিয়ে শুরু হয়েছে, A B A C এভাবে A Z পর্যন্ত চলে গেছে। তারপর B A B B B Z পর্যন্ত চলে গেছে, C A এভাবে Z Z ও হয়ে গেছে। তারপরে ট্রিপল A দিয়ে শুরু হবে। তাহলে এইভাবে মোটামুটি আমাদের এইখানে কলাম আছে হচ্ছে মনে করেন 16K প্লাস 16,000 এর উপরে কলাম আছে, আর 10M প্লাস লাইন আছে নিচে। 10M না 1M, 1M মানে 10 লক্ষের উপরে লাইন আছে। আচ্ছা হোক 10M 1 লক্ষ হোক 10 লক্ষ হোক আর 1 কোটি হোক, আমাদের 2-500 বেশি লাইন লাগে না সাধারণভাবে। ঠিক আছে, 2-4-500 ডেটাকে নিয়ে আপনি শুধু তো লাইন না, লাইন আর কলাম, তার মানে আপনারা যদি মনে করেন যে এই স্ক্রিনে কতগুলি ঘর আছে তাহলে কি করবেন আপনারা এই গুনবেন 1 2 3 4 5 6 7 7টা কলাম, ভিজিবল কতগুলি 7টা কলাম, আর 1 থেকে এই 7 7 7টা 49টা সেল আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা ঘর হচ্ছে একটা সেল, এবং এই প্রত্যেকটা সেল যে একটু আগে বলছিলাম ইটসেলফ এ ক্যালকুলেটর, মানে এই প্রত্যেকটা সেলের মধ্যে আপনি আলাদা আলাদা ভাবে যত ক্যালকুলেশন চান করতে পারেন। প্রত্যেকটা সেলই ক্যালকুলেটর এখন একটা। আচ্ছা আমরা আসি তাহলে আমাদের ওই যে দেখাচ্ছিলাম যে গুণ করাটা, এটা ছিল হচ্ছে F15 এ ছিল, এটা আছে এখানে। আচ্ছা তাহলে দেখেন যে আমরা এটার সাথে এই যে F15 আপনি টাইপ করে লিখলেও হয়। দেখেন এখানে আপনি F15 এটা লিখলেও হয়, ছোট হাত বড় হাত কোনো ব্যাপার না, ছোট হাতে লিখলে একাই বড় হাত করে দিবে। সো F15 আমি এইভাবে টাইপ করতে পারি, কিন্তু এটা ভুল হতে পারে। কিভাবে ভুল হতে পারে? আমি এটা F এটা 15 দ্রুত পরীক্ষার সময় অথবা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে যে কনসেন্ট্রেশন রেটের কারণে 15 এর জায়গায় 25 লিখে ফেলতে পারি, বা 115 ছিল আমি 15 লিখে ফেলছি। তো এইভাবে কষ্ট করে টাইপ করে লিখবো না, এবং এটা ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনারা এটা এভাবে না লিখে ইকুয়াল টু তো ম্যানুয়ালি টাইপ করবেন। ইকুয়াল টু টাইপ করার পরে আপনি যেই যে সেলকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সেলের উপরে ক্লিক করব। এটা এবার আপনি প্লাস সাইন দিবেন, প্লাস সাইন দেওয়ার পরে ক্লিক করবেন আবার হচ্ছে পরেরটা। প্লাস দিয়ে ক্লিক করবেন হচ্ছে এই যে H13, তাহলে চলে আসলো। আপনি যখন এন্টার করবেন এর রেজাল্ট আসছে। এখন আপনি যদি পরবর্তীতে কোনো কারণে এই ভ্যালুটা 5 এর বদলে 4 হয় তাহলে দেখেন রেজাল্ট কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। বা এই 3টা যদি কোনো কারণে 22 হয়ে যায় তাহলে দেখেন রেজাল্ট কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। তাহলে সেল অ্যাড্রেস নিয়ে ক্যালকুলেশন করার বেনিফিটটা হচ্ছে ওইটা সেলের ভ্যালুকে মেন করে না, এটা করে সেলের অ্যাড্রেসটাকে, মানে ওই সেল অ্যাড্রেসের যেই ভ্যালু আছে সেটাকে নিয়ে ক্যালকুলেশন করবে। ইভেন যদি কোনো কারণে আমি সেলটাকে মুছে দিই তাহলে দেখেন যে কোনো সেল খালি থাকা মানে ওইটার ভ্যালু হচ্ছে 0 ধরা হয়। কোন সেল ব্ল্যাঙ্ক মানে তার ভ্যালু 0, তার মানে 4 প্লাস 0। দেখেন এখানে ফর্মুলা কিন্তু ওইটাই আছে, এবং ফর্মুলার মধ্যে দেখেন এখানে যেই কালার এই সেলও সেই কালার হয়ে দেখাবে, কালারে মিল করে দেখাবে আপনাকে। মানে আপনি যাতে বুঝতে পারেন যে কোন সেলটা কোথা থেকে আসছে, কিভাবে ক্যালকুলেশনটা আসছে। ডিফারেন্ট কালার এখানেও যা থাকবে এখানেও সেম কালারগুলি চলে আসছে। আচ্ছা তাহলে আমরা অপারেটর চিনছিলাম, প্লাস মাইনাস এগুলি তো প্লাস মাইনাসের মতো অ্যাজ ইউজুয়াল দিবেন। ডিভাইড করার জন্য স্ল্যাশ ইউজ করবেন। স্ল্যাশ দুই রকম হয়, একটা দেখবেন যে এরকম ফরওয়ার্ড স্ল্যাশ আছে আর একটা এরকম স্ল্যাশ আছে, দুইটা স্ল্যাশ আছে। তাহলে আপনারা ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আর একটা হলো ব্যাক স্ল্যাশ,
এইটাকে ইউজ করবেন ডিভাইড করার জন্য। অ্যাস্টেরিস্ক সাইন মানে গুণ, স্টার সাইন, এটা গুণ ইউজ করবেন গুণ করার জন্য। ঠিক আছে, পার্সেন্টেজ যেরকম ইউজ করেন অ্যাজ ইট ইজ পার্সেন্ট ইউজ করবেন, বাট পার্সেন্টেজের কনসেপ্টটা এরকম, মনে করেন যে 1.5 ইকুয়াল টু কত পার্সেন্ট বলেন তো? 1.5 কত পার্সেন্ট? 0.5 বলেন, কেউ বলেন? 1.5 ইকুয়াল টু 150%। যে কোনো সংখ্যাকে গুণ করব 100 দিয়ে, তাহলে এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। আবার যে কোনো পার্সেন্টেজ, মনে করেন 230% বাদ দিব, তাহলে এটাকে ভাগ করবেন 100 দিয়ে, ইকুয়াল টু 2.3। যে কোনো পার্সেন্টেজকে 100 দিয়ে ভাগ করলে সংখ্যায় পরিণত হয়, যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে এই যে এটা ক্রস, এটা দিয়ে এটা গুণ করলে এটা চলে আসে। তাহলে পার্সেন্টেজ যখন আমরা হিসাব হবে 1 ইকুয়াল টু 100%, সহজভাবে মনে রাখবেন 1 ইকুয়াল টু 100%। ঠিক আছে, এম্পারস্যান্ড যখন কোন টেক্সটকে অ্যাড করবেন, সংখ্যাকে যখন অ্যাড করবেন, 2 আর 3 প্লাস ইউজ করেছিলেন, টেক্সটকে অ্যাড করবেন। মনে করেন যে আমার ফার্স্ট নেমগুলি এক কলামে আছে, সিভিভি ফাইল একটা আপনাকে দেওয়া হলো, লাস্ট নেমগুলি একটা কলামে আছে, আপনাকে বলা হলো যে নামগুলিকে একত্রিত করেন। এরকম নাম দেওয়া হয়েছে আপনাকে 1 লক্ষ, আপনি কি একটা একটা করে করবেন? আপনি ফর্মুলা লিখে দিবেন, একটার জন্য ফর্মুলা লিখবেন। একই কাজ যদি 1 লক্ষ বা 1 কোটিও হয়, আপনি শুধু ড্র্যাগ করে দিবেন ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা ড্র্যাগ করে দিলে সবার জন্য অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, জাস্ট ম্যাটার অফ 1 সেকেন্ড। ফর্মুলা লিখতে আপনার যতক্ষণ লাগে, ড্র্যাগ করতে 1 সেকেন্ড লাগবে। তাহলে এম্পারস্যান্ড কি করছে? এম্পারস্যান্ড সিম্বল ইজ ইউজড টু জয়েন অর কনক্যাটিনেট টু অর মোর টেক্সচুয়াল ভ্যালুস। তারপর হচ্ছে যে ক্যারেট সাইন, এটাকে ক্যারেট সিম্বল বলা হয়। আমরা মনে করেন এক্সেল এর মধ্যে টু দি পাওয়ার যে লিখবো, টু দি পাওয়ারটাকে কিভাবে লিখবো? মনে করেন লিখলাম 5 টু দি পাওয়ার 4, এটা তো আপনি নরমালি বুঝলেন যে 5 এর পাওয়ার হচ্ছে 4। এক্সেল এ তো আপনাকে এইভাবে উপরে লেখার সুযোগ নাই, তাহলে এক্সেল এ কি লিখতে হবে? ইকুয়াল টু, অবশ্যই ইকুয়াল টু দিয়ে বলতে হবে 5 ক্যারেট 4। তার মানে ইকুয়াল টু 5 ক্যারেট 4 মানে হচ্ছে 5 এর পাওয়ার 4 আপনাকে দেখিয়ে দিবে। আপনি যদি মনে করেন যে এখানে একটা সেলের মধ্যে লিখি ইকুয়াল টু 5, এই যে ক্যারেট সাইনটা দেখাচ্ছি আপনার কিবোর্ডে হচ্ছে ক্যারেট সাইনটা দেখাচ্ছে 6 এর সাথে আছে, তাহলে শিফট প্রেস করে যদি 6 দেন, তাহলে ক্যারেট সাইন চলে আসলো। 5 টু দি পাওয়ার 2 দিলাম, মানে 5 স্কয়ার, এন্টার দেন, দেখেন 25 চলে আসলো। আপনি এখানে আবার ফর্মুলাকে এডিট করে 5 টু দি পাওয়ার 4 দেন, তাহলে ভ্যালু হচ্ছে 625 চলে আসলো। তাহলে টু দি পাওয়ার হচ্ছে ইউজ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ক্যারেট সিম্বল। ওকে, দেন ইকুয়াল, আপনার একটা কম্পালসারি ইকুয়াল আছেই, ওইটা ছাড়াও আপনি কোনো লজিককে যদি ইকুয়াল দেখাতে চান, তাহলে যে x = 5, তাহলে সেক্ষেত্রে ইকুয়াল সাইন অ্যাজ ইউজুয়াল। গ্রেটার দ্যান লেস দ্যান যেরকমটা আপনারা ইউজ করেছেন সেম গ্রেটার দ্যান লেস দ্যান সিম্বল। বাট আপনারা যখন গ্রেটার দ্যান ইকুয়াল আসবে, আমরা এইভাবে লিখি x গ্রেটার দ্যান অর ইকুয়াল 5, কাগজ কলমে এভাবে লিখি না, কিন্তু কম্পিউটারে তো এরকম লেখার কোনো স্কোপ নাই। তাহলে কি লিখতে হবে? x গ্রেটার দ্যান ইকুয়াল 5, মানে চারটা কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার। x একটা ক্যারেক্টার, গ্রেটার দ্যান একটা ক্যারেক্টার, ইকুয়াল মানে এটার ভ্যালু হচ্ছে x এর ভ্যালু 5 এর সমানও হতে পারে অথবা 5 এর চেয়ে ছোটও হতে পারে, তাই না? বড় হতে পারে, তাহলে মিলাতে হবে। 5 এর চেয়ে গ্রেটার দ্যান মানে বড়, এদিক বড় এদিক ছোট, সমান হতে পারে অথবা ছোটও হতে পারে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল আর নট ইকুয়াল। মনে করেন x not equal to 5, মানে x এর ভ্যালু দুনিয়ার আর যা কিছুই হোক 5 না, ছোট হতে পারে বড় হতে পারে, কিন্তু 5 না। ইন দ্যাট কেস দিস ইজ নট ইকুয়াল। ইকুয়াল, লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান এন্ড লেস দ্যান, এইভাবে দিবেন একসাথে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, টাইম 11:30 বেজে গেছে। নেক্সট দিন থেকে আমরা ফাংশন শুরু করব। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য অ্যাটেন্ডেন্স? আপনাদের কি ইআরপিতে হয়েছে? ইআরপিটা দিব?
আচ্ছা, এই যে উইন্ডোজের পেজটা আসছে, যে লিংকটা ওপেন করেছিলাম, এখান থেকে আপনারা উইন্ডোজের ইভ্যালুয়েশনটা দেখেন লিংক থেকে। তাহলে একটু খেয়াল রাখেন যে আমরা এই ক্লাসে কতটুকু হলো, আর আপনাদের গতদিন যে ক্লাস হয়নি, মানে 9 তারিখে